সবার মনেই কখনো না কখনো কিছু গভীর প্রশ্ন জাগে, তাই না? মানব সভ্যতার একদম গোড়ার দিকের সেই সব যুগান্তকারী চিন্তা নিয়ে আজ আমরা এই ব্যাখ্যামূলক আলোচনায় ডুব দেব। এমন কিছু প্রাচীন আইডিয়া যা শুনলে মনে হবে, আরে ২৫০০ বছর আগের চিন্তা আজও আমাদের সমাজ আর মনকে এতটা গভীরভাবে নিয়ন্ত্রণ করছে। একবার ভাবা যাক, এই যে চোখের সামনে আমরা যা কিছু দেখছি, যা ছুঁতে পারছি, সেটাই কি আসলেই চূড়ান্ত সত্য, নাকি পুরো দৃশ্যমান জগৎটা কেবলই কোনো এক বিশাল সত্যের একটা অস্পষ্ট মায়া? ঠিক এই মাথা ঘুরিয়ে দেওয়া প্রশ্নটাই আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসের এক অসাধারণ চিন্তাবিদ সবার মনে উস্কে দিয়েছিলেন। তো আজকে আমরা ধাপে ধাপে যে বিষয়গুলো জানব তা হল, প্রথমে প্লেটোর জীবন ও তার বিখ্যাত সংলাপ, এরপর সেই রহস্যময় মায়াবী জগৎ ও রূপের তত্ত্ব, তারপর মানব আত্মার ৩ অংশের মনস্তাত্ত্বিক ভাগ, এরপর তার স্বপ্নের আদর্শ রাষ্ট্রের রূপরেখা এবং সবশেষে একাডেমি ও তার শিক্ষা ব্যবস্থা। এই লজিক্যাল ফ্লো আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে একটি আদর্শ সমাজের কনসেপ্ট বুঝতে সাহায্য করবে। শুরুতেই আসা যাক প্রথম ভাগে, প্লেটোর জীবন ও তার অমর সংলাপ। চলুন একটু টাইম ট্রাভেল করে ফিরে যাই জ্ঞান আর সভ্যতার সূতিকাঘার সেই প্রাচীন অ্যাথেন্স শহরে। সময়টা আনুমানিক খ্রিস্টপূর্ব ৪২৮ বা ৪২৭ অব্দ। এথেন্সের একদম উঁচু স্তরের এক অভিজাত বংশে জন্ম হল প্লেটোর। বাবা অ্যারিস্টন আর মা পেরিকটিয়ন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই বিপুল ধনসম্পদ বা রাজকীয় বংশমর্যাদা তাকে একটুও টানেনি। তার মাথায় সবসময় ঘুরপাক খেত সত্য খোঁজার নেশা। আর এই অদম্য কৌতূহল থেকেই তিনি হয়ে উঠলেন সর্বকালের আরেক মহান দার্শনিক সক্রেটিসের একদম প্রধান শিষ্য। কিন্তু সক্রেটিসকে যখন চরম অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেয়া হল, তখন গুরুর চিন্তাগুলোকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখার এক দারুণ বুদ্ধি বের করলেন প্লেটো। তিনি লিখলেন তার বিখ্যাত সংলাপ বা ডায়ালগস। দ্য রিপাবলিক, থিয়েটিটাস, ফিডো বা অ্যাপোলজির মতো মাস্টারপিসগুলোতে তিনি নিজে সরাসরি লেকচার দেননি, বরং সক্রেটিসকে প্রধান চরিত্র বানিয়ে দারুণ সব কথোপকথনের মাধ্যমে অত্যন্ত জটিল সব দার্শনিক ধারণাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবার আমরা ঢুকব আমাদের দ্বিতীয় অংশে, মায়াবী জগৎ ও রূপের তত্ত্ব। সত্যি বলতে প্লেটোর চিন্তার সবচেয়ে রহস্যময় আর চমকপ্রদ কনসেপ্ট লুকিয়ে আছে ঠিক এখানেই, থিওরি অফ ফর্মস বা রূপের তত্ত্ব। খুব সহজে বলতে গেলে প্লেটোর মতে আমাদের চারপাশের এই চেনা জগৎটা কিন্তু আসল নয়। আমরা যা কিছু দেখি বা ছুঁই সেগুলো হলো নিখুঁত এবং শাশ্বত এক রূপ বা ফর্মের অসম্পূর্ণ ছায়া মাত্র। মানে আমাদের দৈনন্দিন জীবনের সব বস্তুই হচ্ছে পরম সত্যের এক মায়াবী এবং ত্রুটিপূর্ণ কপি। আসল আর ১০০ ভাগ নিখুঁত সত্যটা অবস্থান করছে সম্পূর্ণ ভিন্ন এক চিরন্তন জগতে। পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার করতে প্লেটো দারুণ একটা রূপকের সাহায্য নিয়েছেন, অন্ধকার গুহার রূপক। একটু কল্পনা করা যাক, একটা অন্ধকার গুহার দেয়ালে আগুনের আলোয় কিছু অস্পষ্ট ছায়া নাচানাচি করছে। যারা জন্ম থেকে ওই গুহায় বন্দী, তারা কিন্তু ওই ছায়াগুলোকেই আসল বাস্তব ভেবে বসে থাকে। আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগৎটাও ঠিক ওই গুহার ছায়ার মতোই। আমরা এই মায়াকেই সত্য ভালেই, অথচ চিরন্তন সত্য হলো গুহার বাইরের সে প্রখর আলো, যা অপরিবর্তনীয়। বস্তুগত মোহে আটকে না থেকে অন্তর্দৃষ্টি দিয়ে সেই পরম সত্যকে খোঁজাই হল প্লেটোর আসল মেসেজ। আমাদের তৃতীয় পর্ব, মানবাত্মার ৩ অংশ। মহাবিশ্বের এত বিশাল ধারণা থেকে এবার চলুন সরাসরি মানুষের মনের ভেতর উঁকি দিয়ে দেখি। প্লেটো মানুষের আত্মাকে খুব সুন্দর করে ৩টি সূক্ষ্ম অংশে ভাগ করেছেন। প্রথমটা হলো যুক্তি বা রিজন, যা আমাদের ভেতরের জ্ঞান আর প্রজ্ঞার আলো। দ্বিতীয়টা হলো সাহস বা স্পিরিট, যা আমাদের আবেগ, বীরত্ব আর জেদকে নিয়ন্ত্রণ করে। আর তৃতীয়টা হলো কামনা বা অ্যাপেটাইট, মানে আমাদের দৈনন্দিন শারীরিক চাহিদা বা ভোগের ইচ্ছা। একটু খেয়াল করলেই বোঝা যায় এই ৩টি অদৃশ্য শক্তি কিন্তু প্রতিনিয়ত আমাদের সবার ভেতরে এক নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাহলে সমাধান কি? এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে হল, মনের শান্তির জন্য যুক্তিকে অবশ্যই সাহস এবং কামনার ওপর ছড়ি ঘোরাতে হবে। প্লেটোর মতে সেই মানুষটি আদর্শ যার প্রজ্ঞা বা লজিক তার আবেগ আর ক্ষুধাকে একদম পারফেক্টলি কন্ট্রোল করতে পারে। ঠিক তখনই আমাদের ভেতরে একটা নিখুঁত ব্যালেন্স বা প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এবার চলে আসছি চতুর্থ অংশে, আদর্শ রাষ্ট্রের রূপরেখা। এতক্ষণ আমরা ব্যক্তি মানুষের আত্মার যে ব্যালেন্সের কথা জানলাম, প্লেটো ঠিক সেই কনসেপ্টটাকেই এবার পুরো একটা দেশের ক্যানভাসে জুম আউট করে দেখিয়েছেন। প্লেটোর কাছে একটা আদর্শ রাষ্ট্র আসলে মানুষের আত্মারই একটা বড়সড় সামাজিক ভার্সন।
তার মতে সমাজের যেসব মানুষের আত্মায় যুক্তির পাল্লা ভারী তারা হবেন শাসক বা রুলার, যাদের মধ্যে সাহস বা স্পিরিট বেশি টকবক করছে তারা হবেন যোদ্ধা আর রাষ্ট্রের রক্ষক, আর যাদের মধ্যে কামনা বা বৈষয়িক চাহিদার প্রাধান্য বেশি তারা মিলে তৈরি করবেন উৎপাদক শ্রেণী, যারা পুরো রাষ্ট্রের অর্থনীতি আর শ্রমের দিকটা সামলাবেন। একদম ছকে বাঁধা হিসাব। কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতায় কে বসবেন? ক্ষমতার লোভে অন্ধ কোনো মানুষ? একদমই না। প্লেটো এখানে তার মাস্টার স্ট্রোকটা দিয়েছেন দার্শনিক রাজা বা ফিলসফার কিংয়ের কনসেপ্ট দিয়ে। তার সাফ কথা, একটা রাষ্ট্রকে অবশ্যই জ্ঞান আর ন্যায়বিচার দিয়ে চলতে হবে। আর তাই যাদের মন সবচেয়ে বেশি আলোকিত আর যারা শুধু যুক্তি দিয়ে ভাবেন, সেই নিঃস্বার্থ দার্শনিকদের হাতেই থাকা উচিত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। তবে ক্ষমতা যে মানুষকে খুব দ্রুত কলুষিত করতে পারে সেটা প্লেটো খুব ভালো করেই জানতেন। তাই তিনি চরম একটা নিয়মের প্রস্তাব দিলেন। তিনি বললেন, শাসক আর যোদ্ধা শ্রেণীর কোনো ব্যক্তিগত সম্পত্তি বা প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না। একদম স্ট্রিক্ট নিয়ম, যাতে সম্পদের লোভ থেকে কোনো দুর্নীতির জন্মই না হয়। মানে রাজার নিজের বলে কিছু থাকবে না, পুরো দেশটাই তার পরিবার। অন্যদিকে উৎপাদক শ্রেণীর অর্থাৎ কৃষক আর শ্রমিকদের ব্যক্তিগত সম্পত্তি রাখার অধিকার দেওয়া হয়েছে, কারণ দিন শেষে তারাই তো দেশের অর্থনীতির চাকাটা সচল রাখে। এখন একটা বিশাল প্রশ্ন হল, এমন নিঃস্বার্থ শাসক আর এমন সুন্দর সমাজ তৈরি হবে কিভাবে? এটাই আমাদের পঞ্চম অংশ, একাডেমি ও শিক্ষা ব্যবস্থা। সময়টা খ্রিস্টপূর্ব ৩৯০ অব্দ। ঠিক এই সময়ে অ্যাথেন্সে প্লেটো প্রতিষ্ঠা করে ফেললেন ইতিহাসের সেই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান একাডেমি। সমাজের ভবিষ্যৎ শাসকদের একদম তিল তিল করে গড়ে তোলার জন্যই এই প্রতিষ্ঠানটা বানানো হয়। এখানে কোনো সাধারণ পড়াশোনা নয়, বরং গণিত, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান এবং দর্শনের মতো একদম ভারী আর গভীর বিষয়গুলোর চর্চা হতো। আর একজন মানুষকে ওই দার্শনিক রাজা হিসেবে গড়ে তোলার সিলেবাসটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। পুরো ৫০ বছরের এক সুদীর্ঘ আর কঠোর রুটিন। জন্মের পর থেকে ২০ বছর বয়স পর্যন্ত তৈরি করা হবে শক্ত শারীরিক আর মানসিক ভিত্তি। এরপর ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত চলবে গণিত, বিজ্ঞান আর জ্যোতির্বিজ্ঞানের কঠোর সাধনা। পরের ৫ বছর মানে ৩০ থেকে ৩৫ পর্যন্ত শুধুই উচ্চতর দর্শন শিক্ষা। আর এখানেই শেষ নয়, এরপর ৩৫ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত রাষ্ট্র পরিচালনার একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে। এই দীর্ঘ ৫০ বছরের অগ্নিপরীক্ষায় যারা টিকবেন, কেবল তারাই হবেন রাষ্ট্রের আসল শাসক। এরপর খ্রিস্টপূর্ব ৩৪৭ অব্দে জ্ঞানতপস প্লেটো অ্যাথেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু মজার ব্যাপার হল, তার দৈহিক মৃত্যু হলেও তার এই অসাধারণ চিন্তাগুলো কখনো মরেনি। রাষ্ট্র পরিচালনার ভিত্তি যে ক্ষমতার দম্ভ হওয়া উচিত নয়, বরং হওয়া উচিত প্রজ্ঞা আর ন্যায় বিচার। তার এই অসামান্য আদর্শ আজও মানব সমাজকে গভীরভাবে নাড়া দেয়, ভাবায় এবং নতুন কিছু গড়ার অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, প্লেটোর এই সুবিশাল চিন্তা সাম্রাজ্যের কোন দিকটি সবচেয়ে বেশি অবাক করেছে? ওই দার্শনিক রাজার নিঃস্বার্থ আত্মত্যাগের আইডিয়া, নাকি সেই মায়াবী গুহার মাথা ঘোরানোর রূপক? এই প্রাচীন ধারণাগুলো আধুনিক যুগে এই ২১ শতকেও কতটা প্রাসঙ্গিক তা একটু ভেবে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যের সন্ধানে আমাদের চিন্তার জানালাগুলো সবসময় এভাবেই খোলা থাকুক।